হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র পড়ব। দুটি ভেক্টরের যোগফল অর্থাৎ দুটি ভেক্টরের যোগফলে আমরা যে লব্ধি ভেক্টর পাবো সেই ভেক্টরটার মান কত হবে বা সেই লব্ধি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে থাকবে, কত কোণ করে থাকবে, সেটা কিন্তু এই সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করতে পারবো। এর আগে যেমন আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দুটি ভেক্টরের যোগফলের দরুন যে লব্ধি ভেক্টর এসেছিল তার মান এবং দিক নির্ণয় করা শিখেছিলাম, তো আজকে আমরা সামান্তরিকের সূত্র শিখব। দেখো, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, ও এ একটি ভেক্টর যেটা নাম দিলাম আমরা এ ভেক্টর, এবং এ বি অন্য একটা ভেক্টর যার নাম দিলাম হচ্ছে বি ভেক্টর, তাই তো? তাহলে আমরা যদি ও বিকে যুক্ত করে দিই তাহলে ও এ বি একটা ত্রিভুজ পাবো, এবং এই ত্রিভুজের এই ও বি বাহুটাই হবে এই এ বি ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। আমরা জানি তো ত্রিভুজ সূত্র থেকে জানি, ত্রিভুজ সূত্রটা কী ছিল, যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত মানে পরপর গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিককে সূচিত করবে। তার মানে বিপরীত ক্রমে বলতে কি, এটা এরকমভাবে যাচ্ছিল, এটা এরকমভাবে যাবে, উল্টে যাবে, তাই তো? তাহলে এটা আমরা ত্রিভুজ সূত্রে অলরেডি পড়েছি যে তাহলে ও বি বাহুর দ্বারা এই এ বি ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করবে। আমরা ধরে নিলাম যে লব্ধি ভেক্টরটা হলো সি ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্রে আমরা কী শিখেছি, যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু কি, ও বি ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর সি ভেক্টর আমরা পেয়ে গেলাম, তাই তো? এই ত্রিভুজ সূত্র থেকে আমরা এটা পেয়েছিলাম। এবং সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রে আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। কি পদ্ধতি? জ্যামিতিক পদ্ধতি। যেমন আমরা ত্রিভুজ সূত্রে শিখেছিলাম জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি, ঠিক তেমনি এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। তো দেখো, এবার আমরা যদি এই ও এ বাহুর একটা সমান এবং সমান্তরাল বাহু অঙ্কন করি এবং এ বি বাহুর একটা সমান এবং সমান্তরাল বাহু অঙ্কন করি, ও এ বাহুর সমান এবং সমান্তরাল একটা বাহু এবং এ বি বাহুর সমান ও সমান্তরাল একটা বাহু অঙ্কন করি, তাহলে আমরা কি পাবো দেখি, আমরা এঁকে নিই। তাহলে ও এ বাহুর একটা সমান এবং সমান্তরাল বাহু আমরা অঙ্কন করি। ধরো সাপোজ এটা হলো ও এ বাহুর সমান এবং সমান্তরাল একটা বাহু, ওকে, যার নাম আমরা দিলাম হচ্ছে ডি, নাম দিলাম এখানে ডি নাম দিলাম, আর এখানে হচ্ছে তোমার এ বি বাহুর সমান ও সমান্তরাল একটা বাহু ও ডি, তাই তো? তাহলে সমান এবং সমান্তরাল, তার মানে আমরা একটা ও এ বি ডি একটা সামান্তরিককে পেয়ে যাচ্ছি, ও এ বি ডি একটা সামান্তরিককে পেয়ে যাচ্ছি। আর আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তার মানে এ বি আর ও ডি তো কী হবে, এ বি আর ও ডি সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর ইকুয়ালস টু ও ডি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। তার মানে আমরা কি লিখতে পারবো, যে এ বি ভেক্টর ইকুয়ালস টু ও ডি ভেক্টর। তার কারণ কি, তার কারণ হলো এ বি ও ডি দুজনেই হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে আমরা লিখতেই পারি যে এ বি ভেক্টর ইকুয়ালস টু ও ডি ভেক্টর, তাই তো? যেখানে ইকুয়ালস টু কি, বি ভেক্টর। আর এখানটায় হচ্ছে ও এ এর সমান্তরাল হচ্ছে কি, ডিবি, ও এর সমান্তরাল হচ্ছে ডিবি, তার মানে ও এ ভেক্টর ইকুয়াল টু ডিবি ভেক্টর। তাহলে আমরা এই যে ত্রিভুজ সূত্র থেকে যেটা পেয়েছিলাম ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি, এটা তো ত্রিভুজ সূত্র থেকে পেয়েছিলাম। তাহলে এখানে এ বির জায়গাতে আমরা ও ডি বসাতে পারি না? তার মানে ও এ ভেক্টর প্লাস ও ডি ভেক্টর, এ বির জায়গাতে আমরা কি বসিয়ে দিলাম, ও ডি বসিয়ে দিলাম, ও ডি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর, এটা আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে এই ও এ ভেক্টর প্লাস হচ্ছে ও ডি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি পেলাম, ইকুয়ালস টু আমরা ও বি ভেক্টর পেলাম। তার মানে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটি সামান্তরিক, এই যে সামান্তরিকটা ও এ বি ডি একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে, তাহলে এই দুটি বাহুর ছেদবিন্দু তো এখানে এই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, যে ডায়াগোনাল, মানে এই ওবিটা, এই ডায়াগোনাল, এই ওবিটা এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে, হয়েছে? এবং এই এ ভেক্টর, বি ভেক্টর এবং লব্ধি ভেক্টর, মানে দুটি ভেক্টর, যে দুটি ভেক্টরের আমরা যোগফল নির্ণয় করছি, যে দুটি ভেক্টরের লব্ধি আমরা নির্ণয় করছি, সেই দুটি ভেক্টর এবং লব্ধি ভেক্টরের যে আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, সেটা এই ছেদ বিন্দুতে অবস্থিত থাকবে। তাহলে সামান্তরিকের সূত্রটা কী পেলাম আমরা, যে একটা সামান্তরিকের
যদি দুটি সন্নিহিত বাহুর দ্বারা, মানে দুটি সন্নিহিত মানে দুটি কাছাকাছি বাহুর দ্বারা, দুটি পরপর বাহুর দ্বারা দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে, তাহলে কি দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে, তাহলে ওই দুটি সন্নিহিত বাহুর যে ছেদ বিন্দু, অন্য অন্য কর্ণটা নাই, ওই দুটো সন্নিহিত বাহুর যে ছেদ বিন্দু, দুটো কর্ণ থাকে সামুদ্রিকের, কিন্তু অন্য কর্ণটা নেব না, যে দুটি বাহু দিয়ে আমরা দুটি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করছি সেই দুটো বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণটাই লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করবে। এবং এক্ষেত্রে লব্ধি ভেক্টর এবং ওই দুটি ভেক্টরের যে আদি বিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট যেটা, সেটা অবশ্যই কোন দিকে থাকবে, সেটা অবশ্যই ছেদ বিন্দুতে থাকবে। তার মানে প্রত্যেকটা ভেক্টর দেখো বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশানে কি করছে, ডিরেকশানটা আউটওয়ার্ড হবে, কর্ণের ডিরেকশানটাকে আমি আউটওয়ার্ড নেব, কারণ এখানে তো আদি বিন্দু নিচ্ছি, এখানে ইনিশিয়াল পয়েন্ট নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা আউটওয়ার্ড ডিরেকশানে নিয়েছি। তাহলে এটাই ছিল কিন্তু ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এবার তুমি জ্যামিতিক পদ্ধতিতে কি এই এটা অঙ্কন করে ত্রিভুজে তুমি ধরো দুটো ভেক্টর এ বি ভেক্টরের লব্ধি মান বার করতে চাইছো, তাহলে এ বি ভেক্টরকে অঙ্কন করো এবং একটা সামান্তরিককে পূর্ণ করো, সামান্তরিককে পূর্ণ করার পর তার ডায়াগোনাল তার কর্ণকে স্কেল দিয়ে মেপে নাও, তাহলেই আমরা কি পেয়ে যাবো, লব্ধি ভেক্টরের মান পেয়ে যাবো। আর এই সি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল কত সেটা তুমি চাঁদারের সাহায্যে কি করতে পারবে, চাঁদারের সাহায্যে খুব সহজেই মেপে নিতে পারবে। তো এইভাবে কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে আমরা সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করে কি করতে পারবো, লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করতে পারবো। এবার আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো গাণিতিক পদ্ধতি, মানে সব সময় তো আমরা আর এগুলো ছবিগুলো এঁকে স্কেল চাঁদান নিয়ে বসে থাকবো না, যে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক কী হবে সেটা নির্ণয় করার জন্য স্কেল চাঁদান নিয়ে বসে সব কিছু এঁকে, সেটা নয়। আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশনের মাধ্যমে দুটি ভেক্টর থেকে কি করে লব্ধি ভেক্টরের মান এবং দিক পাবো সেটা আমরা শিখবো। তাহলে এবার কি শিখবো, গাণিতিক পদ্ধতি মানে অ্যানালাইটিক্যাল মেথড, কি করে আমরা ফর্মুলায় ফেলে কি করে আমরা পেয়ে যাব, যেটা খুবই ইম্পর্টেন্ট, ওকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, গাণিতিক পদ্ধতিতে আমরা কি করে পাবো। তাহলে দেখো আবার আমরা ধরে নিই যে এই এ একটি ভেক্টর, এ হলো একটি ভেক্টর ধরে নাও, যেটা হলো ও এ, এ একটি ভেক্টর, তাই তো, এবং আরেকটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি বি একটি ভেক্টর, হলো বি একটি ভেক্টর, যেখানে আমরা এই পয়েন্টটার নাম দিলাম বি পয়েন্ট, হয়েছে। তাহলে এবার যদি আমরা ও এর সমান্তরাল এবং সমান একটা সরলরেখা নেব এবং এ বি এরও সমান এবং সমান্তরাল একটা সরলরেখা নেব, কেন, যাতে আমরা একটা সামান্তরিককে কমপ্লিট করতে পারি। তাহলে দেখো ও এর সমান এবং সমান্তরাল একটা সরলরেখা আমরা অঙ্কন করি, ও এর সমান এবং সমান্তরাল পেয়ে গেলাম এবং এ বিরও একটা অঙ্কন করে নিলাম, তাই তো, এবং এখানটা এর নাম দিয়ে দিলাম আমরা ডি নাম দিয়ে দিলাম, কী নাম দিয়ে দিলাম, এর নাম দিয়ে দিলাম হচ্ছে ডি। তাহলে তাহলে আমরা এই যে সামুদ্রিকটা পেলাম ও এ বি ডি, আমরা কি সামুদ্রিকটা পেলাম ও এ বি ডি একটা সামুদ্রিক পেলাম, এবং এই ও ডি আর এ বি ভেক্টর সমান ইকুয়ালস টু বি ভেক্টর এটা, আর এই ডিবি আর ও এ সমান, তার মানে এটা এ ভেক্টর। তাহলে এই ও এ ডিবি সামন্তরিকের আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর বার করতে চাই, তাহলে নিশ্চয়ই এদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটাই এ বি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। তাহলে ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ কোনটা, এটা ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এটা, তাই তো। তাহলে এইটাই হচ্ছে এ বি ভেক্টরের লব্ধির মান কি করবে, লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে এই ও বি ভেক্টরটা, ও বি ভেক্টরটা হচ্ছে এ এবং বি ভেক্টরের লব্ধির মানকে নির্দেশ করবে, তাই তো। এবং আমরা এখানে আরও কিছু জিনিস ধরে নিই, যেটা হলো এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ধরে নিলাম, এবং সি ভেক্টর মানে লব্ধি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে ধরে নিলাম, হলো। এবার দেখো আমরা তাহলে বিষয়গুলো একটু লিখে নিই যে কী কী ধরে নিলাম। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু, এখানে আমরা ও এ মানে ও এ সরলরেখা অংশের যে দৈর্ঘ্য সেটা ও এ দিয়ে লিখলাম, তাহলে ও এ সরলরেখা অংশের যে দৈর্ঘ্য সেটা ও এ বা এ দিয়ে লিখি, কী দিয়ে, সংক্ষেপে এ দিয়ে লিখি, যেটা হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর। আমরা ফার্স্ট বেসিক কনসেপ্টেই পড়েছিলাম যে মডিউলাস অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান এই ও এ সরলরেখা ভেক্টরের যে ভেক্টর নির্দেশক সরলরেখা অংশের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তোমার মডিউলাসের মান নির্দেশ করে। তাহলে ও এ বা এ ইকুয়ালস টু এ ভেক্টর, মানে যেটা হচ্ছে ও এ সরলরেখা অংশের দৈর্ঘ্য। তারপরে হচ্ছে তোমার এ বি, বা হচ্ছে সংক্ষেপে আমরা স্মল বি লেটার দিয়ে লিখলাম, যেটা হচ্ছে মডিউলাস অফ বি ভেক্টর, বা তুমি লিখতে পারো মডিউলাস অফ এ বি ভেক্টর, হলো, যেটা হচ্ছে এ বি সরলরেখা অংশের দৈর্ঘ্য। আর এটা কি, এটা হচ্ছে ও এ ভেক্টর লিখতে পারো, মডিউলাস অফ ও এ ভেক্টর। তারপরে হচ্ছে তোমার এটা ও বি, তারপরে হচ্ছে তোমার ও বি, বা হচ্ছে যেটাকে আমরা সি দিয়ে লিখলাম সংক্ষেপে, যেটা হচ্ছে মডিউলাস অফ সি ভেক্টর, মানে সি ভেক্টরের মান বা সি ভেক্টরের পরম মান, আরও ভালো করে বললে সি ভেক্টরের পরম মান, বা হচ্ছে মডিউলাস অফ ও বি ভেক্টর।
মানে এই ওবি সরলরেখা অংশের যে দৈর্ঘ্য ওবি বা সি হলো সি ভেক্টরের পরম মান বা মান বা মডিউলাস বলতে পারো, বা সংক্ষেপে মানই বলবো আমরা। হলো, আর কি ধরেছি আমরা? আর ধরেছি হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল কোণ সেটা আমরা ধরে নিয়েছি হচ্ছে আলফা। আর ধরেছি হচ্ছে সি ভেক্টর মানে লব্ধি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, সি ভেক্টর এবং হচ্ছে এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত? থিটা। তাহলে এই জিনিসগুলো আমরা কি করেছি? চিত্র অঙ্কনের সাথে সাথে এই জিনিসগুলো আমরা ধরে নিয়েছি। এবার আমরা গাণিতিকভাবে যদি সি পরম মানের ভ্যালুটা বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এই ও এ সরলরেখাটা কিছুটা বর্ধিত করব। ও এ সরলরেখাটা কিছুটা কি করব? বর্ধিত করব। এবং এই বি থেকে এই বর্ধিত সরলরেখা অংশের উপর আমরা একটা লম্ব টেনে নেব এবং এখানে আমরা এর নাম দিয়ে দেবো, এই পয়েন্টের নাম দিয়ে দেবো ই পয়েন্ট। তো কেন আমরা এই বর্ধিত করলাম, কেনই বা লম্ব টানলাম? তার কারণ হচ্ছে আমরা এই ও বি ই একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে চাইলাম, যাতে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যাতে অ্যাপ্লাই করতে পারি এবং এই সি এর ভ্যালুটা আমরা যাতে ও বি এর ভ্যালুটা বার করতে পারি, সেই উদ্দেশ্যে, এই মূল উদ্দেশ্যে আমরা কি করলাম? এটা বর্ধিত করলাম, লম্ব টানলাম, এত খাটাখাটনি সেই কারণেই করলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ও বিই থেকে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ ও বি এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি অতি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই আমি এবার লিখবো। তার মানে তুমি লিখে দাও যে ও বি স্কোয়ার সমান সমান কি? ও স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, তাই তো? আবার এই সমান সমান ও এ প্লাস এই, তাই তো? সমান সমান হচ্ছে ও এ প্লাস হচ্ছে এই, তাই তো? পেয়েছি আমরা। তাহলে এখানটা আমরা লিখতে পারি এর জায়গায় ও এ প্লাস এই লিখতে পারি, তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে বিই স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা তাহলে কি লিখবো? ও এ স্কোয়ার প্লাস 2OA প্লাস AE প্লাস A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লিখতে পারি না? পারি না? লিখতে পারি। এবার দেখো এখানে OA সেটা আমাদের মান জানা রয়েছে, সেটা তো ভেক্টরের মানটাই, এ ভেক্টরের মান তো আমাদের জানা রয়েছে। তাহলে ও এর মান আমাদের কি জানা রয়েছে? দেখো ও ইকুয়াল টু এ, তাহলে আমরা সেরকমভাবে রেখে দেবো, যেটার মান জানা রয়েছে সেটা সেরকমভাবে রেখে দিলাম, ও এ স্কোয়ার প্লাস আমরা স্কোয়ারগুলো প্রথমে হিসাব নিকাশ করে নিই। তাহলে এই ভ্যালু আমাদের জানা আছে, এর ভ্যালু জানা নেই, এই তো আমরা বর্ধিত করে পেয়েছি। তাহলে এইটা আমরা এবি দিয়ে নিয়ে আসতে চাইবো। কেন? কারণ এর ভ্যালু জানা নেই কিন্তু আমাদের এবির ভ্যালুটা জানা আছে। দেখো এবির ভ্যালু বি জানা আছে, তাহলে আমরা এই স্কোয়ারটা কি দিয়ে লেখার চেষ্টা করব? এই স্কোয়ারটা এ বি স্কোয়ার দিয়ে লেখার চেষ্টা করব। দেখো এখানটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না? এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমানই কি? এই যে এ বি ই ত্রিভুজে, কিসে? এ বি ই ত্রিভুজে, এটা তো এ বি স্কোয়ার। তার মানে হচ্ছে এখান থেকে আমরা লিখে দিতে পারবো, এটা এখান থেকে লিখে দিতে পারবো এ বি কি? এ বি স্কোয়ার লিখে দিলাম, হলো? তারপরে বাকি পড়ে থাকছে কে? বাকি পড়ে থাকছে এ, তার মানে এখানে লিখে দিলাম 2। তারপরে হচ্ছে কে? দেখো ও এর মান আমাদের ভ্যালু জানা আছে, তাহলে ও এর ভ্যালু জানা আছে মানে ও একে এরকম লিখে দিলাম। এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু জানা নেই, তাহলে কাকে দিয়ে লিখবো আমরা? এ বি দিয়ে লিখবো। তাহলে এ বি দিয়ে লিখতে গেলে আমাদের আমরা এ বি দিয়ে গুণ করি এইকে, এ বি আর এই ডিভাইডেড বাই এ বি। তার মানে কোনো চেঞ্জ হলো না তো, এ বি কেটে যাচ্ছে, কিন্তু এটা কেন করলাম? কারণ এই বাই এ বি করলে এই যে এই যে এই যে এ ই বি ত্রিভুজ, এখানে দেখো ভূমি বাই অতিভুজ হয়ে যাবে। তার মানে ভূমি বাই অতিভুজ মানে কি? কস আলফা পেয়ে যাবো আমরা, কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও তো আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা না? এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, মানে এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা হয় এবং এটা আমরা বর্ধিত করেছি একইভাবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে না? আলফা হবে না? এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এটার সঙ্গে এটা যদি আলফা হয়, তাহলে এটার সঙ্গে এটাও তো আলফা হবে, তাহলে এটা আলফা। তাহলে এই বাই এ বি মানে হচ্ছে এই ভাগ হচ্ছে এ বি মানে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তার মানে cos আলফা পেয়ে যাব। সেই কারণে আমার এটা করা। তারপরে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার গুণ 2OA, ও এর ভ্যালু আমরা জানি, প্লাস হচ্ছে এবির ভ্যালু আমরা জানি, এবির ভ্যালু কি? এবির ভ্যালু বি, তাহলে এ বিকেও রেখে দিলাম। আর এটার ভ্যালু কি পেলাম? এই ভাগ হচ্ছে এ বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos আলফা, মানে হচ্ছে cos আলফা। তাহলে আমরা ওবি স্কোয়ারের ভ্যালু কিন্তু এটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা এবার সংক্ষেপে যে চিহ্ন দ্বারা আমরা লিখেছিলাম সেগুলো দিয়ে আমরা এবার লিখব। তার মানে ওবি ইকুয়াল টু কি লিখেছিলাম? সি লিখেছিলাম, তাহলে সি স্কোয়ার
ওই ইকুয়াল টু কে কী লিখেছিলাম, ও ইকুয়ালস টু এ, তার মানে এ স্কোয়ার, প্লাস এ বি ইকুয়াল টু কী লিখেছিলাম, এ বি ইকুয়াল টু বি, যেটা হচ্ছে বি ভেক্টরের মান, প্লাস হচ্ছে কি ও এ ইকুয়াল টু এ, প্লাস হচ্ছে এ বি ইকুয়াল টু বি, প্লাস হচ্ছে কস আলফা। তার মানে দেখো আমরা লব্ধি ভেক্টরের যে পরম মান, মানে লব্ধি ভেক্টরের যে পরম মান, তার সঙ্গে আমরা যে দুটি ভেক্টরের যোগ করছি সেই দুটি ভেক্টরের পরম মানের সঙ্গে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, যে লব্ধি ভেক্টরের পরম মানের যে বর্গ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। মানে যে দুটি ভেক্টরের আমাদের লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে বা লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে, সেই দুটি ভেক্টরের মান এবং সেই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, আলফাটা কি, আলফাটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, মানে সেই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা লব্ধি ভেক্টরের মানটা কি করতে পারবো, বার করতে পারবো। বা এখান থেকে সি ইকুয়ালস টু আরও একটা লাইন করতে পারো, সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে যে কোনো আমাদের দুটি ভেক্টরের মান, পরম মান এবং যদি তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে, তাহলে আমরা লব্ধি ভেক্টরটির পরম মান আমরা সহজেই এই ফর্মুলা দিয়ে বসিয়ে দেবো। আমাদের এখন আর আঁকা টাকার কোনো সমস্যা নেই, যে একে আমাদের স্কেল দিয়ে মাপতে হবে সেটা নয়, এখানে ফর্মুলায় ফেলে দেবো, আমরা সরাসরি লব্ধি ভেক্টরের মানটা আমরা বার করে নেব। ঠিক আছে, তাহলে এটাই ছিল কিন্তু গাণিতিক পদ্ধতিতে আমরা কি করে লব্ধি ভেক্টরের মান বার করব। এবার হচ্ছে এই যে লব্ধি ভেক্টরটা মানে হচ্ছে সি ভেক্টর, এই সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে থিটা কোণ করে রয়েছে, সেই কোণটা মানে কত ডিরেকশান, কোন ডিরেকশানে থাকবে সেটা জানতে গেলে তো এই কোণটা আমাদের জানতে হবে। তাহলে এই কোণটা আমরা থিটা কোণ করে রয়েছে, মানে লব্ধি ভেক্টরের ডিরেকশানটা জানতে গেলে তো আমাকে কোণটা জানতে হবে। তাহলে কোণটা আমরা কী করে নির্ণয় করব সেটা আমরা দেখি। তাহলে এবার আমরা ডিরেকশানটা নির্ণয় করব। তাহলে এটা আমি মুছে দিই। দেখো এগেন আমরা কোথা থেকে, এগেন আমরা ত্রিভুজ ও বিই থেকে নেব, ও বিই থেকে ট্যান থিটা, কি ট্যান থিটা, আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজ ও বিই এর লম্ব কোনটা, লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে ওই, লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে ওই, তাই তো। এবার বিইর ভ্যালু তোমার জানা আছে, জানা নেই, ওইর ভ্যালুর জায়গায় ও এ প্লাস এই করতে পারি, ওইর ভ্যালুর জায়গায় কী করতে পারি, ও এ প্লাস এই করতে পারি। তাহলে বির ভ্যালু আমার জানা নেই, তাহলে এটা এ বি দিয়ে আমরা লিখবো, কেন, কারণ এ বির ভ্যালু আমার জানা আছে। তাহলে এটা এ বি করলাম আর বি ডিভাইডেড বাই এ বি করে দিলাম। কেন করলাম এটা, কারণ এ বির ভ্যালু আমার জানা আছে কিন্তু বির ভ্যালু আমার জানা নেই, সেই কারণে আমি এটা করলাম। তারপরে দেখো ওইটা আমরা কি লিখবো, ও এ প্লাস এই, ও এ প্লাস হচ্ছে তোমার এই, ওইটা লিখে দিলাম ও এ প্লাস এই। তাহলে এবার দেখো এবির ভ্যালু জানা আছে আমার, এবির ভ্যালু আমার কিন্তু জানা আছে, বি জানা আছে, ঠিক আছে। আমরা এখন এটা রেখে দিই, এ বি প্লাস বিই বাই এ বি কী হবে, বিই বাই এ বি, বিই ডিভাইডেড বাই এ বি, মানে এটা আলফা, আর এটা হচ্ছে বিই মানে এটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাই তো, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ মানে সাইন আলফা, এ বি সাইন আলফা। আর ও এটা কি দেখো, ও এটা হচ্ছে তোমার কি, ও এর ভ্যালু আমাদের জানা আছে এ, তার মানে ও এটা রেখে দিই, আমরা কিচ্ছু করব না। এ এর ভ্যালু কি জানা আছে, এর ভ্যালু আমাদের জানা নেই, তাহলে এইটা আবার এ বি দিয়ে লিখবো আমরা। তাহলে এ বি দিয়ে লিখলাম, গুণ করলাম, আর এই ডিভাইডেড বাই এ বি হলো। তার মানে এ বি সাইন আলফা ও এ প্লাস এ বির ভ্যালু জানা আছে আমাদের, হ্যাঁ জানা আছে। তাহলে এ বি আর এই বাই এ বি কী হচ্ছে, এই বাই এ বি মানে ভূমি বাই হচ্ছে অতিভুজ, এটা আলফা, তার মানে কস আলফা হয়ে গেল, তাই তো। তার মানে ট্যান থিটার আমরা ভ্যালু এটা পাচ্ছি, তাই তো। এবার ট্যান থিটা ইকুয়ালস টু এই ভ্যালুগুলো আমরা এবার বসিয়ে দেবো। এ বির ভ্যালু কত ছিল, বি ছিল, তার মানে বি সাইন আলফা, আর ও এর ভ্যালু কত ছিল, ও এর ভ্যালু ছিল এ, প্লাস এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু বি, বি কস আলফা। তার মানে এখান থেকে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। মানে যে দুটো ভেক্টরের আমাদের লব্ধি রেজাল্ট্যান্ট ভেক্টর বার করতে হবে, সেই দুটো ভেক্টরের মান যদি এ বি আমাদের জানা থাকে এবং সেই দুটি ভেক্টরের মধ্যে কোণ যদি আলফা জানা থাকে, তাহলে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা আমরা বার করতে পারবো। কারণ ট্যান থিটার ভ্যালু পেয়ে গেলে আমরা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স পেয়ে যাবো, তাই তো। তাহলে এইভাবে করে কিন্তু এই ট্যান থিটার ফর্মুলা কাজে লাগিয়ে আমরা লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা কিন্তু নির্ণয় করতে পারবো। তো আমরা কি কি শিখলাম, সামন্তরিকের সূত্র থেকে যে গাণিতিক পদ্ধতিতে দুটি ফর্মুলা শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ।
কি কি ফর্মুলা শিখলাম, দুটি ফর্মুলা, সেটা আমি এবার লিখি যে কি কি ফর্মুলা আমি শিখলাম সামুদ্রিকের সূত্র থেকে। যে লব্ধি ভেক্টর বার করতে গেলে লব্ধি ভেক্টর, একটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান, যদি আমাদের লব্ধি ভেক্টরের মান হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু, বা হ্যাঁ সি স্কোয়ার ইকুয়ালস টু লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha, বা c equals to root over of a square plus b square plus 2ab cos alpha। এটা এক নাম্বার শিখলাম আমরা। দ্বিতীয়ত কি শিখলাম, দ্বিতীয়ত শিখলাম যে tan theta equals to b sin alpha by a plus b cos alpha। এই দুটো ফর্মুলা তাহলে কিন্তু আমরা শিখলাম সামুদ্রিকের সূত্রে গাণিতিক পদ্ধতিতে, তাই তো? তাহলে আমাদের যে কোনো দুটি ভেক্টরের পরম মান এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা সহজেই লব্ধি ভেক্টরের মান এবং লব্ধি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে বার করতে পারবো। তাহলে দেখো আমরা এবার ভেক্টর যোগের বিশেষ কিছু ক্ষেত্র দেখি, যে বিশেষ কিছু ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। যেমন হচ্ছে তোমার যদি যদি এ ও বি ভেক্টর, ধরে নাও যদি এ ও বি ভেক্টর একই দিকে হয়, সেম ডিরেকশানে হয়, ধরো এ এবং বি ভেক্টর, ধরো F1 F2 বল প্রয়োগ করে একটা বস্তুকে সেম ডিরেকশানে টানা হচ্ছে, F1 একটা ভেক্টর, F2 একটা ভেক্টর, সেম ডিরেকশানে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এ বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি, তাই তো? তাহলে সেক্ষেত্রে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান কত হবে মানে আমরা বার করি। তাহলে তাহলে দেখো সি ইকুয়াল টু লব্ধি ভেক্টরের ভ্যালু এটা, তো এটা এই ফর্মুলার সাহায্যে বার করতে পারবো। তাহলে সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এই 0 মানে cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাই তো? আর সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়? সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তার মানে এটা কত আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে সি এর ভ্যালুটা চলে আসবে এ প্লাস বি। মানে দুটি ভেক্টর যদি দিক একই থাকে, একই দিকে ক্রিয়া করে দুটি ভেক্টর, তখন আমরা যা সাধারণ যোগফল নিলেই লব্ধি ভেক্টরের মান পেয়ে যাব। সাধারণ যোগফল নিলে আমরা কি লব্ধি ভেক্টরের মান পেয়ে যাব যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, বা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে সেই দুটি ভেক্টর আমরা সাধারণভাবে সেই দুটি ভেক্টরের যে মান, সেই দুটো মানের যোগফলই লব্ধি ভেক্টরের মানের সঙ্গে সমান হবে। এবং এই অ্যাঙ্গেলটা কত হবে? লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেলটা এই ফর্মুলা থেকে পাবো না অ্যাঙ্গেলটা, তাহলে এখানে বসাও tan থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, মানে উপরে 0 চলে আসছে না, উপরে এই টার্মটা 0 আসছে, তো তাহলে tan থিটা ইকুয়াল টু 0, তার মানে tan থিটা ইকুয়াল টু 0 কত হতে হয়? থিটা ইকুয়াল টু 0। তার মানে লব্ধি ভেক্টরটা এই মূল ভেক্টর দুটির সঙ্গে একই ডিরেকশানে থাকবে, সেম ডিরেকশানে থাকবে লব্ধি ভেক্টরটা। তাহলে এইভাবে করে আমরা একটা বিশেষ ক্ষেত্র দেখলাম। এরপর ধরো যদি দুটি ভেক্টর বিপরীত দিকে থাকে, ধরো এ বি দুটি ভেক্টর বিপরীত দিকে রয়েছে, তার মানে বিপরীত দিকে রয়েছে মানে কি, এই ধরো একটা এ ভেক্টর আর এই ধরো একটা বি ভেক্টর, দুটো ভেক্টর বিপরীত দিকে রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? সাপোজ এটা পয়েন্ট, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তার মানে এখানে আলফা ইকুয়ালস টু কত? আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাই তো? তাহলে কস আলফার ভ্যালু কত হয়? সাইন আলফার ভ্যালু কত হয়? 180 ডিগ্রিতে সাইন 180 ডিগ্রির ভ্যালু কত হয়? সাইন 180 ডিগ্রির ভ্যালু হয় 0। আর কস 180 ডিগ্রির ভ্যালু কত হয়? কস 180 ডিগ্রির ভ্যালু হয় -1। তাহলে লব্ধি ভেক্টর কত হবে যখন দুটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী? তখন লব্ধির ভেক্টরটা আমরা বার করি সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, মানে কস 180 ডিগ্রি, তাই তো? কস 180 ডিগ্রির ভ্যালু কত? -1। তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abটা এখানে কত হয়ে যাবে? -1 হয়ে যাবে না? এখানে -1 হয়ে যাবে, তাহলে -2ab হয়ে গেল, -2ab হয়ে গেল। তো আমার এখানে কত আসছে? রুট ওভার অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এদিকে কি আছে? এদিকে সি আছে, তার মানে সি ইকুয়ালস টু কত আসবে? দেখো সি ইকুয়ালস টু এ মাইনাস বি, কিন্তু এ মাইনাস বি এখানে যদি এ ছোট হয় তাহলে আমরা বি মাইনাস এ নেব, তার মানে আমরা যাই হোক না কেন ভ্যালুটা মড নেব, মডিউলাস নেব, মানে ভ্যালুটা পজিটিভ ভ্যালু নেব, কারণ আমরা তো এখানে মান নিচ্ছি, আমরা থোড়ি দিক নিচ্ছি এখানে, সেই কারণে যার ভ্যালুটা বেশি হবে সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে। যদি এ গ্রেটার দেন বি হয়, মডিউলাস নেওয়া মানে কি, এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে সি হয়ে যাবে এ মাইনাস বি, আর যদি বি গ্রেটার দেন এ হয় মানে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ দেবো,
মডিউলাস মানে কি, যে সি এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ নেব, যেটা বড় সেটা থেকে আমরা ছোটোটা বিয়োগ দেবো। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ মাইনাস বি দেবো, আর যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে বি থেকে মাইনাস এ নেবো। কারণ সি এর তো আমরা মান নিচ্ছি, লব্ধি ভেক্টরের মান নিচ্ছি, থোড়ি আমরা দিক নিচ্ছি, দিক তো আমাদের ট্যান থিটা দিয়ে বার হবে, সেই কারণে আমরা এখানে এ মাইনাস বি এর মডিউলাস ভ্যালু নেব, বুঝতে পারলে? এবার দিকের ভ্যালুটা তাহলে কী হবে, দিকটা দেখো, দিকটা হচ্ছে ট্যান থিটা, হ্যাঁ দিকটা হচ্ছে তোমার থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি হবে যখন কি, যখন হচ্ছে তোমার এ গ্রেটার দ্যান বি। থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হবে মানে হচ্ছে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে সেম অ্যাঙ্গেল করে থাকবে যখন এ গ্রেটার দ্যান বি, মানে এ ভেক্টরের মান যখন বি ভেক্টরের থেকে বেশি হবে তখন কি হবে, লব্ধি ভেক্টরটা যে ভেক্টরের মান বেশি সেই দিকেই তো লব্ধি ভেক্টর থাকবে। যদি ধরো দুজন বল প্রয়োগ করছে, একজন F1 এদিকে আর একজন F2 বল প্রয়োগ করছে, ধরো F2 বলের মান বেশি, তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে হবে, রেজাল্ট্যান্ট কোন দিকে হবে, F2 দিকেই হবে। সেই কারণে যেটা বেশি, এ ভেক্টর যদি বেশি হয়, আমরা এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বার করছি, থিটাটা কার সঙ্গে অ্যাঙ্গেল বার করি, এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে এ যদি বেশি হয় তাহলে এ এর দিকে থাকবে, সেই কারণে এ এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আর যদি বি গ্রেটার দ্যান এ হয়, মানে বিটা বেশি হয়, তাহলে বি বেশি হলে রেজাল্ট্যান্ট কোন দিকে হবে, বি এর দিকে হবে। তার মানে এ এর সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, মানে এ এর সঙ্গে অ্যাঙ্গেল করবে 180 ডিগ্রি, কত, এ এর সঙ্গে অ্যাঙ্গেল করবে 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে যখন বি গ্রেটার দ্যান এ, এই দুটো অ্যাঙ্গেল করবে। আরও কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা দেখি, যে দুটি ভেক্টরের মধ্যে যখন দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হবে তখন লব্ধি কত হবে, দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন কত হবে 90 ডিগ্রি হবে, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি ধরো, হলো, মানে এরকম কন্ডিশানে, এই যে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, তাহলে এদের লব্ধি ভেক্টরটা কত হবে, এটা আমরা মুখে মুখেই জানি কোন দিকে হবে, এই বরাবর হবে তো, এবং এটা কোন ফর্মুলা অনুযায়ী হয়, দেখো কি করে আসছে, সি ইকুয়াল টু রুট ওভার অফ, এখানে আমরা বসিয়ে দিই কস আলফার ভ্যালু কত, কস আলফা মানে কস 90 ডিগ্রির ভ্যালু কত, কস 90 ডিগ্রির ভ্যালু কত হয়, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, কস 90 ডিগ্রির ভ্যালু কত 0, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত 90 ডিগ্রি, তার মানে এই টোটাল টার্মটা কী হয়ে যাবে, টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তার মানে সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে যখন দুটি ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, যখন দুটি ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে তখন তাদের লব্ধি ভেক্টরের মান হবে সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা কেস হলো, ধরো দুটি ভেক্টরই ধরো সমান এবং বিপরীতমুখী হলো, দুটি ভেক্টরই ধরো সমান এবং বিপরীতমুখী হলো, তাহলে সমান মানে কি এ বি, তাই তো, এ ইকুয়ালস টু বি, এবং বিপরীতমুখী মানে আলফার ভ্যালুটা কত হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এদের লব্ধি ভেক্টর কত হবে, একটা কেস আমি ধরলাম যে দুটি ভেক্টর সমান এবং বিপরীতমুখী, তাহলে সি ইকুয়ালস টু হয়ে যাবে, আমরা এ দিয়েই বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি এর জায়গাতে বসিয়ে দিলাম এখান থেকে, প্লাস কত 2ab cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু কত হয়, cos 180 ডিগ্রির ভ্যালু হয় -1, এখানটাতে এ বসিয়ে দেবো, এ যেহেতু এ ইকুয়ালস টু বি, তাহলে 2a স্কোয়ার আর cos 180 ডিগ্রির ভ্যালু -1 মাইনাস অফ 2a স্কোয়ার, তার মানে সি এর ভ্যালু চলে আসছে 0, তার মানে দুটো সমমানের ভেক্টর যদি বিপরীতমুখী ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি ভেক্টর 0 হবে। যদি কোনো একটা বস্তুকে দুই দিক থেকে দুটি সমান মানের বল দিয়ে তুমি টানো তাহলে তার রেজাল্ট্যান্ট কত হয়, 0 হয়, কোনো দিকেই বস্তুটা গতিশীল হয় না, তো সেটাই আমি বার করলাম যে দুটি সমমানের ভেক্টর যদি বিপরীতমুখী ক্রিয়া করে তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি হবে 0। তো এই ছিল লব্ধি ভেক্টরের বিষয়ে বেশ কিছু তোমাদের লব্ধি ভেক্টর কী করে বার করবো এবং বিশেষ কিছু ক্ষেত্র আমরা বার করলাম, এবং লব্ধি ভেক্টর যেটা সেটা সর্বোচ্চ মান হবে যখন ভেক্টর দুটি সমমুখী হবে, মানে সি ইকুয়ালস টু যেটা আমরা বার করেছিলাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল এ প্লাস বি, এই ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হবে, এবং যদি ভেক্টর দুটি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে সর্বনিম্ন মানে 180 ডিগ্রি হলে, এখানে আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে সর্বোচ্চ ভ্যালু পাই আমরা লব্ধি ভেক্টরে, এবং যদি আলফার ভ্যালু 180 ডিগ্রি হয় মানে বিপরীতমুখী হয় ভেক্টর দুটো, সেক্ষেত্রে আমরা লব্ধি ভেক্টরের সর্বনিম্ন পাই, এটাও তোমরা মনে রাখতে পারো এই ইনফরমেশনটা। এবার দেখো আমরা ভেক্টর যোগের বিশেষ কিছু নিয়ম সম্পর্কে পড়ব, যার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে বিনিময় নিয়ম। কি নিয়ম, বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম নামের মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারছো যে কমুলেটিভ রুলস, এটা কি কমুলেটিভ রুল মানে বিনিময় নিয়ম, বিনিময় বলতে স্থান বিনিময়, অর্থাৎ
যখন আমরা দুটি ভেক্টরকে যোগ করি তখন যে কোনো একটা ভেক্টরকে প্রথম ভেক্টর বা যে কোনো একটা ভেক্টরকে দ্বিতীয় ভেক্টর নিতে পারি। যেমন এ ভেক্টর প্লাস হচ্ছে ধরো বি ভেক্টর, এটা আমরা এরমভাবেও নিতে পারি যে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর যে লব্ধি ভেক্টর আসবে সেটা বি ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি ভেক্টরও সমান আসবে। তার মানে 5 যোগ স্কেলারের ক্ষেত্রে যেমন আমরা করি 5 যোগ 3 ও 8, 3 যোগ 5 ও 8, তাই তো সেম ঠিক তেমনি ভেক্টরের ক্ষেত্রেও আমাদের যদি আমরা দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টরকে প্রথম ভেক্টর বা দ্বিতীয় ভেক্টর নিতে পারি, এটাকে বিনিময় নিয়ম বা কমুলেটিভ রুল বলা হয়। তো এটার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি বিষয়টা যে কী করে হচ্ছে। ধরো একটা সামান্তরিক দিয়ে আমরা আঁকি, সামান্তরিক এঁকে নিলাম, এখানে হলো ও নাম দিয়ে দিলাম এর এ বি আর এখানে ডি নাম দিলাম, এখানে কর্ণকে এঁকে নিলাম। তাহলে এটা কি এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা নাম দিলাম হচ্ছে সি ভেক্টর, আর এখানে এটা হচ্ছে বি ভেক্টর, আর এখানে এটা হচ্ছে এ ভেক্টর। তাই তো এগুলো তো আমরা সবই শিখলাম। তাহলে দেখো ও এ ভেক্টর, এই যে ত্রিভুজ ও এ বি থেকে ত্রিভুজ ও এ বিতে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি না? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর, তাই তো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, মানে রেজাল্ট্যান্ট ভেক্টর, এটা আমরা পেলাম। আবার এই যে টোটাল সামান্তরিক ও এ বি ডি, এই সামান্তরিকের ক্ষেত্রে ও এ বি ডি, এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি যে ও ডি ভেক্টর মানে বি ভেক্টর প্লাস হচ্ছে এ ভেক্টর, তাই তো দুটি সন্নিহিত বাহু এবং এটা সমান সমান হবে। তাহলে এখান থেকেও তো আমরা পেতে পারি যে ও ডি ভেক্টর প্লাস হচ্ছে ও এ ভেক্টর সমান সমান কি ও বি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর। তাহলে এখানে এ প্লাস দেখো ও এ সমান সমান কি এ, ও বি সমান এ বি সমান সমান বি, তাহলে বি ভেক্টর ইকুয়াল টু সি। আবার এখানে ও ডি সমান সমান কি বি ভেক্টর, ও এ সমান সমান কি ও এ সমান সমান এ ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সমান কি সি ভেক্টর। তার মানে এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর আমরা লিখতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। মানে যে কোনো দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা প্রথম ভেক্টর বা দ্বিতীয় ভেক্টর স্থান পরিবর্তন করে বিনিময় করে লিখতে পারি, সেই কারণে এটাকে বিনিময় রুল বা কমুলেটিভ রুল বলা হয়। আরেকটা নিয়ম হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ রুল বা সংযোগ নিয়ম। এবার আমরা ভেক্টর যোগের যে নিয়মটা পড়বো সেটা হচ্ছে সংযোগ নিয়ম। কি নিয়ম? সংযোগ নিয়ম, বা ইংরেজি নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল, সংযোগ নিয়ম। এক্ষেত্রে তিনটে ভেক্টর যখন আমরা যোগ করি তখন যে কোনো দুটি ভেক্টরই আমরা প্রথমে যোগ করে নিতে পারি এবং পরে যে কোনো একটা ভেক্টর যোগ করতে পারি, এতে লব্ধি ভেক্টরের মানের বা দিকের কোনো পরিবর্তন হয় না। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা হতে পারে ইকুয়ালস টু, আমরা এ ভেক্টরটাকে রেখে দিয়ে বি ভেক্টর প্লাস সি ভেক্টরেরও আগে যোগ করে নিতে পারি। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা এ বি ভেক্টর প্রথমে যোগ করে নিচ্ছিলাম, তারপরে সি ভেক্টর যোগ করছিলাম, আর এখানে হচ্ছে বি প্লাস সি ভেক্টর প্রথমে যোগ করে নিচ্ছি, তারপরে এ ভেক্টর যোগ করছি। মানে তিনটে ভেক্টরের যোগের ক্ষেত্রে যে কোনো দুটি ভেক্টরই প্রথমে যোগ করে নিয়ে পরে অপর ভেক্টরটা যোগ করা হতে পারে। এতে কিন্তু লব্ধি ভেক্টর যেটা তার মান বা দিকের কিন্তু কোনো পরিবর্তন হবে না, আমরা এরকমভাবে লিখতেই পারি। তো দেখো এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো এটা সাপোজ এটা একটা এটা হচ্ছে এ ভেক্টর হলো, এটা এ ভেক্টর, আর এ বিটা হলো হচ্ছে বি ভেক্টর, এবং এখান থেকে আমরা চলে এলাম হচ্ছে সিটা হচ্ছে এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা ও বিকে যুক্ত করে দিই তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো না, ও এ বি ত্রিভুজ। তাহলে এই ও এ বি ত্রিভুজের এই বিপরীত ক্রমে গৃহীত ও বি বাহুটাই তো এই এ বি ভেক্টরের লব্ধি, তার মানে এ প্লাস বি ভেক্টর এটা, তাই তো? আমি আর লিখছি না, এগুলো তোমরা একটু বইটা দেখে নেবে। তাহলে এখান থেকে এই বিপরীত ক্রমে গৃহীত এই ও বি বাহুটাই এ বি ভেক্টরের লব্ধি, তাহলে এ প্লাস বি। আবার যদি আমরা এই ও সিটাকে যুক্ত করে দিই, ও সিটাকে যুক্ত করে দিই, তাহলে এই ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে এটা এ প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তার মানে এটা বিপরীত ক্রমে যদি কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি সি ভেক্টর, তার মানে ও সি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি পেলাম এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই তো? আবার আমরা সিমিলারলি এই ছবিটা এখানে আঁকবো যে ও এ, এরকম ও এ ভেক্টর নিয়েছিলাম আমি, তাই তো? ও এ ভেক্টর নিয়েছিলাম যেটা এ ভেক্টর লিখেছিলাম,
তারপরে হচ্ছে তোমার বি ভেক্টর নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে তোমার এখানটায় হচ্ছে সি ভেক্টর নিয়েছিলাম। সি ভেক্টর এই ছবিটাতে এঁকেছিলাম, এটা চিহ্নটা এদিকে হবে, সি ভেক্টর নিয়েছিলাম এখানে। তাহলে আমরা এখন এটা যুক্ত করতে পারি না, এটাও তো যুক্ত করতে পারি। তাহলে এ বি সি ত্রিভুজের এই বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা? এসি। বি আর সি এর লব্ধি ভেক্টর কোনটা? এই সি এ তো, বা এসি তো, এবং যেটা বিপরীত ক্রমে আমাদের নিতে হবে। তার মানে এটা কি এরকম হবে, তার মানে এখানে এই ভেক্টরটার মান কত হবে? এই ভেক্টরটার মান হবে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, তাই তো? এবার আমরা এই ও সিটাকে যুক্ত করে দিই, এই ও সি ভেক্টরটাকে যুক্ত করে দিই, হলো? তাহলে এই ও সি ভেক্টরটা যুক্ত করলে এখন ত্রিভুজ ও এ আর এই সিটা থেকে দেখো, এই ও এ আর সি, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তার মানে এখানটায় কি হয়ে যাবে? এখানটায় এই ও সিটা হয়ে যাবে, এইটা জাস্ট এইটুকু দেখো, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তার মানে এখানে ও সি ভেক্টর ইকুয়ালস টু কী পাচ্ছি আমি? এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। তার মানে দেখো ও সি ভেক্টর ইকুয়াল টু এখানে এ প্লাস বি প্লাস সি ভেক্টর পেলাম, এখানে এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর পেলাম। তার মানে আমরা তো লিখতেই পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে যে কোনো তিনটে ভেক্টরের ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো দুটো ভেক্টর যোগ করতে পারি এবং পরে অপর ভেক্টরটা যোগ করতে পারি। প্রথমে এ বিকেও নিতে পারি, প্রথমে বিসিকেও যোগ করে নিতে পারি। প্রথমে এ বিকে যোগ করলে পরে সি ভেক্টরকে যোগ করব, প্রথমে বিসিকে যোগ করলে পরে এ ভেক্টরকে যোগ করব। তো তাতে কিন্তু আমাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টরে কোনো পরিবর্তন হবে না। এটাই ছিল তোমার সংযোগ নিয়ম। তাহলে এই ছিল ভেক্টর যোগের দুটি নিয়ম।